হয় তখন আমরা দেখি মিসাইল, তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম, তারপর আর্মস, অ্যামিউনিশনস, এভরিথিং থাকে। কিন্তু এখানে আমাদের হচ্ছে কি থাকে যে ইন্টেলিজেন্ট আনসিন স্নাইপারস ইউজিং ই-টুলস, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্টরা থাকে যারা হচ্ছে যে দেখা যায় না। দ্যাট কুড বি ইউ, দ্যাট কুড বি মি, দ্যাট কুড বি এনিওয়ান। এবং হচ্ছে তারা কিভাবে এই যুদ্ধটা, বা আমরা কিন্তু মাঝে মাঝে সেনানিবাসের পাশ দিয়ে যাই, আমরা কিন্তু দেখি যে লেখা যে মুক্ত হস্ত করি সশস্ত্র, অর্থাৎ আমি without skill, without tool, I am nothing. Without arms, I am no one. But with skills and arms, I am someone. You have to fear. So আমাদের এই যে ওয়ারফেয়ারের আমাদের যে আর্মস, সেটা এখানে হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এবং হচ্ছে আমাদের এই টুলস। তো আমরা সে কিন্তু ফিল্ড মার্শাল ছিল, মানে বাংলাদেশে কিন্তু এখন যে সামরিক বাহিনী আছে কিন্তু জেনারেলের পর র্যাঙ্ক হচ্ছে ফিল্ড মার্শাল। তখনই এই লেভেলের হচ্ছে মিলিটারি এক্সপার্ট ছিল। তা আমাদের এই ফিল্ডে আমাদের এক্সপেরিমেন্টেশন বা রিসার্চের জন্য আমাদের হচ্ছে রিসার্চাররা আছে যারা কি করতেছে যে 51 কান্ট্রিজ সাইবার রিসার্চ, স্পিওনাজ ল্যাবস, তারপর হচ্ছে যে আমাদের কি বলতেছে যে এখানের মধ্যে 51টি দেশে তৈরি করে ওখানের মধ্যে ওরা নিজেরাই হচ্ছে যে ভিকটিম বানায়, ওরা নিজেরা এটাকে অ্যাটাক করে, বিভিন্ন ধরনের প্রোটেকশন দেয়, প্রোটেকশন শিল্ডগুলো নিজেরাই হচ্ছে যে আনফোল্ড করে, পেনিট্রেট করে। এইরকম সিনারিও অলরেডি ওরা তৈরি করে রাখছে এবং ডে টু ডে বা এভরিডে এখানে কিন্তু রিসার্চ পরিচালিত হচ্ছে। তো আমরা তারপরে এখানে এনিমিস জায়গায় যদি আসি, আমরা দেখি যে নো ওয়ান নোস কেন বলা, কারণ হচ্ছে যে আমি কিন্তু মাঝে মাঝে খুব পিকুলিয়ার সিনারিও হয়, আমরা তো জোকসের মধ্যে দেখি যে ভাই একটা ছেলে একটা মেয়ের সাথে হচ্ছে চ্যাট করতেছে ফেসবুকে, পরে দেখা যাচ্ছে নাটকের শেষে দেখা গেছে কি তার রিলেটিভ, মানে একজন একই ফ্যামিলির সদস্য, কিন্তু ওভার দ্য ইন্টারনেট হওয়ার কারণে সেই চিনতে পারছে না কে, কারণ দে আর ইউজিং ফেক আইডেন্টিটিস। সো আইডেন্টিটি আমাদের ফেসবুকে তো একটা ফেস সামনে আনার সুযোগ আছে, কিন্তু যখন আমি আইপি অ্যাড্রেস দিয়ে আমি যখন নাকি ব্যাশ কোডিং করব, তখন কিন্তু আমি জাস্ট একটা মানে টার্মিনাল দেখবো আর কিছু কোড দেখবো, আমাকে কিন্তু ডিরেক্ট করা বা আমাকে চিনার মতো কোনো সুযোগ নেই। যেমন আমার এই স্লাইডটা যদি খুবই ওয়ার্ডি হয়, স্টিল আমি জানি অনেকের জন্য বোরিং, কিন্তু পড়ার তো সময় কারণে আমরা কিন্তু খুব কম সময় স্ক্যানিং করি এবং আমাদের ইনফরমেশনে আমরা চলে যাই। তো আমাদের এখানে ডিফেন্সের জন্য আমাদের যেটা করতে হবে যে ডিফেন্সটাও খুব হার্ড। কেন? যে নট নোয়িং দ্য এনিমি, আমরা কিন্তু আমাদের এনিমিকে জানি না, কি কখন কোন সময় কিভাবে অ্যাটাক করবে সেটা যদি আমি না জানি, বা আমার এনিমির স্ট্রেংথ কতটুকু সেটা যদি না জানি, তাহলে কিন্তু আমি ডিফেন্স লাইনে সফল হতে পারবো না। আমরা কিছু সিনারিও দেখি যে কথাটা আমরা বলতেছিলাম, ইফ ইউ নো দ্য এনিমি and you know yourself, যদি তুমি তোমার ক্যাপাসিটি জানো এবং তোমার এনিমির ক্যাপাসিটি জানো, you need not fear the result of hundreds battles। যে তুমি যদি তোমার ক্যাপাসিটি জানো এবং হচ্ছে তোমার যে শত্রুপক্ষ আছে তার যদি ক্যাপাসিটি জানো, তাহলে আসলে 100টা যুদ্ধ করলেও তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু সেটা যদি না হয়, ব্যাপারটা অনেকটা এরকম, ধরো আমি তো এই এলাকায় চাকরি পারপাসেই আসছি প্রথম, এখন একটা ছেলে, ধরো তোমাদের মধ্যেই কেউ, ফর এক্সাম্পল মানে বোঝানোর জন্য, ধরো হচ্ছে যে ধরো শিহা, সে আমাকে মানে একটা রাস্তা পরে মানে খুব ভালো করে থ্রেড করলো, যে মানে সিনারিওটা বোঝানোর জন্য যে চিনেন আমি কে, একদম সাইজ করে দেব, তখন আমি কি প্যানিক হবো? প্যানিক হবো, কারণ আমি তো তাকে চিনি না। এখন সে আমার স্টুডেন্ট, সামনে আসার পরে চিনছি, জানছি, বা অমুকের ছেলে জানছি, ঠিক আছে, পাশের বাসায় থাকে। যখন চিনি না, তখন কিন্তু সে বলার সাথে সাথে আমার যে ব্রেইনের যে থ্রেড অ্যালার্ট আছে, এটা একেবারে হাইয়েস্ট সাইরেনে কিন্তু বাজতে শুরু করবে, মানে আমার হাইয়েস্ট ভয় কি মৃত্যু পর্যন্ত হইতে পারে আর কি। কিন্তু ইন রিয়েল লাইফ তার কিন্তু সেই ধরনের স্কিল, আর্মস বা হচ্ছে যে অ্যাক্সেস টু আর্মস সেরকম কিছুই নাই, সে আমাকে এরকম থ্রেড করতে পারে, কিন্তু সে কিন্তু আমাকে ভয় পাওয়াই গেছে। কিন্তু আমি যদি তার ক্যাপাসিটি জানি, তাহলে কিন্তু সে অনেক জোরে চিল্লাইলেও আমি কিন্তু ভয় পাবো না, ঠিক না? এই এক্সাম্পলটা দিচ্ছি এই কারণে যে আসলে আমাকে এনিমিকে জানতে হবে। এই কারণে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে। কিন্তু তোমরা জানো কিনা যে ইসরায়েলে যে ওদের যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে, ওরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে। আমি এটা ইনফরমেশন সোর্স হচ্ছে, আমি ইউটিউবে ভাইস নিউজ একটা হচ্ছে যে মিডিয়া আছে, ওখানে ওদের চ্যানেলে দেখতে পাই। ওরা কি করে যে
প্যালেস্টাইনের যে রিজিয়ন আছে ওখানে প্রত্যেকটা ফ্যামিলির যে ইন্টারনাল যত ধরনের স্ক্যান্ডেল স্ক্যাম আছে ওগুলো হচ্ছে ওদের কালেকশনে রাখে। পরে কি করে যে সাপোজ এখানে একটা অ্যাটাক হইতে যাচ্ছে, যে একটা গ্রুপ হচ্ছে ইউনিটি হওয়ার চেষ্টা করতেছে একটা স্পেসিফিক পারপাসে, সাপোজ ওরা হচ্ছে নেক্সট ডে কোনো অ্যাটাক পরিচালিত করবে। আগের দিনই ওরা তো বুঝতে পারতেছে কিছু মানে আনইউজুয়াল রেসপন্স বা অ্যাক্টিভিটি দেখে, তখন ওরা কি করে যে তার ফ্যামিলির যে স্ক্যাম যার ব্যাপারে আছে বা প্রয়োজনে তার দেখা যাচ্ছে যে ফেসবুক হ্যাক করে বা সোশ্যাল মিডিয়া হ্যাক করে বা মেসেঞ্জার থেকে তার মানে স্পর্শকাতর ইনফরমেশন নিয়ে এবার হচ্ছে যে তার কাছের কাউকে হচ্ছে যে সে ব্ল্যাকমেইল করে। ব্ল্যাকমেইল করে কি করে যে অ্যাটাক পরিচালিত হওয়ার আগেই তার ঘরে তাকে অ্যাটাক করা যায়। তাহলে কি হয়েছে, যখন ইনভেস্টিগেশন হবে তখন তার কাজিন তাকে মেরে ফেলছে, কিন্তু মারাইছে কারা? ইসরায়েল মারাইছে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? তো এই ধরনের হচ্ছে ইনফরমেশনের গুরুত্ব আছে, যেটা হচ্ছে যে এখন হচ্ছে কোল্ড ওয়ার বা সার্ভিলেন্স মানে একেবারে এটা কি বলে ডাবল এজেন্ট বা এরকম বিভিন্ন বিষয় দেখতেছো না, যে তুমি একটা আইডেন্টিটি, ধরো আমি আইডেন্টিটি নিয়ে এখন তোমাদের এখানে আছি, আমার আইডেন্টিটি হচ্ছে আমি টিচার, কিন্তু আমি যদি এখন ইন্ডিয়া বা পাকিস্তানে যদি এজেন্ট হয়ে যাই, ঠিক আছে, কার সাথে কি করবো কিছু কি বলা যাবে? তো আমাকে জানতে হবে, আমার ইনফরমেশন জানতে হবে, আমার পারপাস জানতে হবে, তারপর তুমি ডিসাইড করবে, ঠিক না? তো যাকে তো ভয় কিছু নাই, টিচার এটা খুবই খুবই সুন্দর একটা মানে রোল আর কি যেটা আমরা প্লে করি, সেখানে আমি কষ্ট ইনফরমেশন যেহেতু আমরা জানি না যে কখন আমার অ্যাকাউন্টে হ্যাক হওয়ার চেষ্টা হবে বা পেনিট্রেট হবে, কে করবে, কোন জায়গা থেকে করবে। আমার রিসেন্ট হচ্ছে একটা মানে আমার নিজেরই একটা এক্সপেরিয়েন্স আছে। প্রায় 1.5 বছর আগে আমি তো মানে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এগুলা বা বিভিন্ন পারপাসে আমি অনেক রাতে পড়াশোনা করি আর কি। হঠাৎ রাত 2:30টার দিকে আমার মেইলে হচ্ছে একটা নোটিফিকেশন আসছে পেওনিয়ার থেকে, বলছে ইউর সামওয়ান ফ্রম মানে একটা আইপি অ্যাড্রেস দিল রাশিয়া as মানে get access to your account, so to reset the password please click here বা for security visit your email account confirmation। এখন দেখো সে তাহলে আগেই কিন্তু ইনফরমেশন নিয়ে নিছে যে রাতের 2:30টা বাজে আমি তো ঘুমিয়ে থাকবো, অর্থাৎ আমি একটা নোটিফিকেশন আসবে আমার মেইলে, আমি রেসপন্স করবো এরকম সময়ও সে আমাকে দিবে না, এর ভিতরেই সে অ্যাকাউন্টে যা করা করবে, আমি ঘুম থেকে উঠে দেখবো গুড মর্নিং, মানে অ্যাকাউন্ট পুরো ফকফকা সাদা রোদ রোদ জল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা কি হয়েছে, আমি যেহেতু অনলাইনে ছিলাম সাথে সাথে গিয়ে ওই হচ্ছে অ্যাকাউন্টে সে মানে অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করারও বোধহয় প্রসেস ছিল, তো কুইক হচ্ছে আমি পাসওয়ার্ড রিসেট করে অনেক ধরনের ভেরিফিকেশন ওটিপি যায় তো যায় না, নিজের অ্যাকাউন্টে নিজে একটু আগে আমরা যে একটা ইনিশিয়াল প্রেজেন্টেশনে বলছিলাম যে নিজের বাড়িতে নিজে ভাড়া নিয়ে নাকি নিজের অ্যাকাউন্টেই নিজে ঢুকতে পারতেছিলাম। সো ওরা কিন্তু কি করতেছে যে ইনফরমেশন প্রপারলি নেওয়ার পরে আমার উইক টাইমটা ডিটেক্ট করে ম্যাক্সিমাম যে পেলোড ওটা কিন্তু ট্রান্সফার করতেছে আমার অ্যাকাউন্টে, ঠিক আছে। ধরো আমি ঘুম থেকে উঠতেছি এরকম অবস্থা, মানে আমি চোখও খুলি না, এই অবস্থায় কেউ মাথায় বাড়ি দিলে একটা সিচুয়েশন, আর আমি যে গাছে আমি দেখতেছি তুমি লাঠি নিয়ে আসতেছো আমিও রেডি হচ্ছি, এটা একটা সিচুয়েশন। মানে যে অ্যাটাক করবে সে কিন্তু তোমার উইকেস্ট পসিবল টাইমে স্ট্রংগেস্ট হিট করবে, এটা আমাকে মাথায় নিতে হবে, এবং সেটার জন্য কি দরকার, তার কিন্তু ইনফরমেশন দরকার, এবং যেটা এখন অ্যাভেলেবল ফেসবুকে গিয়ে আমি যত ধরনের ইনফরমেশন পসিবল একেবারে অ্যাকাউন্ট ডিটেল ওইভাবে সাজানো আছে, জন্ম তারিখ কত, কোন কোন প্রতিষ্ঠানে গেছেন, কোথায় কোথায় চেকিং করছেন, ঠিক আছে, সকালে কি খেয়েছেন, দুপুরে কি খেয়েছেন, পছন্দের রং কত, মানে যা আছে আর কি, যা যা লাগে। আমি কি বুঝতে পারছি? আমরা অ্যাটাক ভেরিফিকেশনের হচ্ছে একটা অ্যাটাক ভেক্টরের একটা হচ্ছে আমরা ডাটার মধ্যে চলে যাচ্ছি। আমরা যদি দেখি যে 2011 এবং 2012 সালের একটা ডাটা, এখন তো আমরা আসলে অনেক অ্যাডভান্স লেভেলে চলে আসছি। তো দেখা যাচ্ছে যে ইনক্রিজিং কমপ্লেক্সিটি মিন্স হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে যে ধরনের অ্যাটাক হইতো, এখন অ্যাটাক টাইপগুলো হচ্ছে মোর কমপ্লেক্স হয়ে গেছে। এটা একটা স্লাইড আমরা একটু সামনে দেখি, আমরা ব্যাক করে আসছি সেখানে। যদি আমরা এইখানে আসি তাহলে আমরা দেখব যে 2010 সালে একটা অ্যাটাক প্ল্যান করার জন্য তার সময় লাগতো 3 দিন, আর হচ্ছে এই অ্যাটাকটাতে সে 4 ধরনের অ্যাটাক ভেক্টর ইউজ করতো। আর এটা ধরো ইনিশিয়াল টার্গেট, ওরা সব সময় আর কি মানুষের কাছে টাকাটা কেন জানি ভালো লাগে সব সময়, তো সে এত লো স্পিডের অ্যাটাক বা কম সময়ের অ্যাটাক ওটাও ভিসা এবং মাস্টার কার্ডের মধ্যে অ্যাটাক করতে গিয়ে।
তো এরপর দেখা যাচ্ছে যে দেখো পরবর্তীতে 2011 সালে যে অ্যাটাক ডিউরেশন এবার হচ্ছে এখনো সেম আছে, বাট অ্যাটাক ভেক্টরটা বেড়ে গেছে, 5 ভেক্টরসে এবার অ্যাটাক করতেছে। তারপর 2012 তে যদি যাই, এবার হচ্ছে 20 দিন নিয়ে প্ল্যান করতেছে এবং অ্যাটাক এবার হচ্ছে মোর দ্যান 7 অ্যাটাক ভেক্টর। তারপর 2013 এবং পরবর্তীতে এবার হচ্ছে 7 মাস নিয়ে সে হচ্ছে ইনফরমেশন গ্যাদার করতেছে, তারপরে মাল্টিপল অ্যাটাক ভেক্টর ইউজ করতেছে। উই ডোন্ট নো হাউ মাচ অ্যাটাক ভেক্টর দে আর ডিপ্লয়িং টুডে। তো যেটা আমরা বলতে যাচ্ছি যে এরা কিন্তু অনেক সময় নিয়ে যাকে এক্সপ্লয়েট করবে তার আগে ইনফরমেশনগুলো কালেক্ট করতেছে, ঠিক আছে? মানে ওর কথা হচ্ছে প্রতিদিন তোমার সাথে ঝগড়া করবো না, একবার অ্যাটাক করবো, ওই একবারেই মানে তোমাকে একেবারে ওয়াইপ আউট করে দিয়ে আসবে ফ্রম দ্য ফেস অফ আর্থ। সেটার জন্য যত ধরনের হচ্ছে তোমার ইনফরমেশন দরকার সব আগে নিবে। তারপর তোমার সিস্টেম আগে হচ্ছে যে এটা আমরা সামনে দেখবো, সে আগে হচ্ছে টেস্ট ফায়ার করবে বিভিন্ন সময়। ওই তোমরা কি জানি গেমের নাম দিচ্ছিলে, ফ্রি ফায়ার নাকি নাকি ফাস্ট ফায়ার, কি জানো? ফ্রি ফায়ার। ওরা করে আর কি টেস্ট ফায়ার, ঠিক আছে? টেস্ট ফায়ার করলে তখন সিস্টেমের রেসপন্স তোরা অবজার্ভ করে যে আমি এই ধরনের পোর্টে অ্যাটাক করতেছি, এটা কি ওপেন আছে না ক্লোজ আছে। পোর্ট তো বুঝো, সি পোর্টের মতো না, যেদিক দিয়ে মালামাল ঢুকে নাকি, যেমন এগুলো যে একটা পোর্ট তো বুঝো। আচ্ছা, তো কোন পোর্টটা ওপেন আছে, কোন পোর্টে হচ্ছে আমার ফায়ারওয়াল আছে, কোন পোর্টে আমার ডিএমজেড আছে, এগুলো হচ্ছে ওরা দেখতেছে। কোন কোন পোর্টে আমার হচ্ছে যে ইনক্রিপশন ডিটেকশন সিস্টেম আছে, সবকিছু ওরা হচ্ছে গ্র্যাজুয়ালি অবজার্ভ করে। এগুলো কখন করে? টেস্ট ফায়ার। যেমন হচ্ছে আমি যদি এখনই একটা পিং রান করি বা আমি এখনই একটা যে ব্যাশ কমান্ড দিই, আমি কিন্তু দেখবো যে একটা ওয়েবসাইটকে একেবারে এসে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে পোর্ট স্ক্যানিং করে কিভাবে ইনফরমেশন দিচ্ছে, কোন পোর্টে কে আছে, কোন পোর্ট লিসেন করতেছে, মানে ওপেন টু ডাটা প্যাকেট। এভাবে মানে সব ধরনের ইনফরমেশন নিয়ে তারপরে আবার ওরা কি করে যে আমার টার্গেটটা কি সেটাও ডিপেন্ড করে। মানে আমি কাকে টার্গেট করছি, আমি ব্যাংক অ্যাকাউন্ট টার্গেট করতেছি, আমি তার মোবাইল অ্যাপ্লিকেশন টার্গেট করতেছি, আমি তার ঘরের ওয়াইফাই নেটওয়ার্ক টার্গেট করতেছি, কি টার্গেট করতেছি সেটার উপরেও যে অ্যাটাক যে ডিজাইনটা সেটাও ডিপেন্ড করে। আমরা একটা সুন্দর সিনারিও দেখি, দেখো এখানের মধ্যে কিছু হ্যাকাররা, এটাকে আমরা প্রশিক্ষণ এই স্লাইডটাতে আমরা একটু দেখি যে ডার্ক মার্কেটে বা ডার্ক ওয়েবে বর্তমানে যে হ্যাকারদের প্রাইসিং কার কেমন দাম। দেখো যে হ্যাকিং কর্পোরেট মেইল $500, তারপর হচ্ছে যে উইল লকার র্যানসাম $10 to $15, তারপর হচ্ছে এভাবে করে লিস্টিং দেওয়া আছে একেবারে কোন ধরনের কিলিং এন্ড হচ্ছে পেনিট্রেশন করতে হবে সব রেডি আছে, তুমি শুধু পে করবা জাস্ট, আর কিছু করা লাগবে না। এখন সে তার সময় মতো মানে এটা ডিপেন্ড করছে হাউ মাচ ইউ আর পেইং এন্ড হাউ মাচ অ্যাসেট ডাজ দ্য পারসন হ্যাভ। অ্যাসেটের বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আর কি, সামনে সমস্যা নেই। তো এখন এখানে গিয়ে এরকম একটা টার্গেট গ্রুপ কি করছে যে একটা কোম্পানিকে ফার্স্টে মেইল পাঠাইছে, এটা বিশাল একটা মেইল, এটার একটা স্ক্রিনিং এখানে আমরা দেখাচ্ছি। এর প্রথম জায়গায় কি বলবো, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ওয়েবসাইট, এখানে একটা এটা কিন্তু রিয়েল টাইম সিনারিও, দ্য ওয়েবসাইট the website name is scheduled for elimination via the use of DDoS attack. However, after due consideration, the team has decided to give you a choice. Choice is that we offer you an alternative solution. Joining our private club, the one-time membership fee is $10,000 payable to the account. The Payoneer account দিয়ে দিল. The payment must be made দিয়ে ডেডলাইন দিয়েছে, এত তারিখের ভিতরে টাকা দিবেন নাইলে ভ্যানিশ করে দিব। পরে এসে বলছে যে আমি তো আপনারা কম চার্জ করছি, দেখেন কি অবস্থা। দ্য ফার্স্ট অ্যাটাক উইল ইনভলভ ইন 25,000 nodes botnet delivering to 45 to 100 gigabyte মানে GBPS দেওয়া আছে, মানে হচ্ছে gigabyte bits per second of traffic. Such attack are considered to be heavy. Companies that can protect you will charge in the region of $20,000. তাহলে যেটা বলছে যে আমি যে অ্যাটাক আপনাকে দিব, যে ধরনের আমি লোড আমি রিলিজ করতে যাচ্ছি, এটা যদি আপনি সামলাইতে আপনি তো পারবেন না, আপনারা যে বাঁচানোওয়ালা আছে সেও যদি বাঁচায়, যদি বাঁচাইতে পারে, আমি তো ধরে নিচ্ছি বাঁচাইতে পারবে না, যদি বাঁচাইতেও পারে তাহলে $20,000 চার্জ করবে, আমি তো অর্ধেক চার্জ করছি। এই চয়েস যেটা আছে, চয়েস এই তারিখের ভিতরে যদি পেমেন্ট না দেন তাহলে গেট রেডি ফর বিং ইলিমিনেটেড। আমি বুঝতে পারছি, মানে ওপেন চ্যালেঞ্জ, মানে আমি আমাদেরকে টার্গেট করতেছে না বিদায় আমরা সেই। ওই দিন আমি একটা প্রেজেন্টেশনে বলছিলাম উই আর সেফ বিকজ উই হ্যাভ নাথিং টু লুজ। যেমন হচ্ছে যে আমি আমার পকেটে একটা টাকাও নাই, আমি একটা মানে জীর্ণ শীর্ণ ড্রেস পরে হেঁটে যাচ্ছি, তো আমার যে বাংলাদেশে যারা চাঁদাবাজ আছে আমার টার্গেট করবে দেখে
কি মনে হয়? আর যদি অপোজিট হয়, আমি একেবারে আইফোন ওই যে 12 প্রো নাকি প্রো ম্যাক্স, তারপরে ধরো ওই যে ওই নিগ্রোদের মতো এরকম বড় বড় গোল্ডের চেন শিকলের মতো যেগুলা যে নাকে কানে ঝুলতেছে আর কি, মানে যতভাবে অ্যাট্রাকশন করা যায় আর কি। হ্যাঁ, তো হচ্ছে ধরো জুতাটাও ধরো স্বর্ণের বানাইলাম আর কি, বুঝছো? সম্বন্ধ মানে দেখাই যাচ্ছে আমার কাছে কি আছে। বা ধরো আমার বিভিন্ন জায়গাতে বান্ডেল, টাকার বান্ডেল গুলা এভাবে পড়ে যাচ্ছে ভাব আর কি। মানে কেউ এসে নিয়ে বলবে যে ভাই পড়ে তো যাচ্ছি, একটু সেফ মতো রাখেন, এরকম একটা বিষয় আর কি। এইরকম হয়ে আমি যদি রাতের বেলা মোটামুটি 10টা থেকে 12টার দিকে ঘন্টাখানেক হাঁটতে পারি, কি বল আমি সেফলি বাসায় পৌঁছাবো না? মানে সিনারিওটা হচ্ছে এটা যে উই আর সেফ বিকজ উই হ্যাভ নাথিং টু লুজ। ঠিক আছে, আমরা সামনে যাচ্ছি একটু। আমরা আসলে এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি, যেটা আমরা শুরুতেও বলছিলাম যে আমরা আসলে ইম্পর্টেন্স অফ সাইবার সিকিউরিটি নলেজ, সেটা হচ্ছে আমরা জোরদার করতেছি। উই আর নট গোয়িং টু এক্সারসাইজ সাম রিয়েল টাইম অ্যাটাকিং। আমরা চাইলে এখনই অ্যাটাক মানে কিন্তু রিলিজ করতে পারি, কিন্তু আমি যদি এখানে একটা রিয়েল টাইম ওয়েবে যদি আমি যদি এখন পেনিট্রেশন করা শুরু করি, এটা যদি রেকর্ডেড হয়, এটা তো এভিডেন্স থেকে গেল আর কি, উইদাউট পারমিশন কারো সার্ভার আমি মানে বলে মানে আমাদের মানে নোয়াখালীর ভাষায় একটা কথা বলে আর কি, বলে কি জাদুর গাছ জ্বর আছে, বুঝছেন? মানে আমি কথাটা বুঝতে পারছি না, যাই হোক বলতেছি তোমার গায়ে জ্বর আছে কিনা টেস্টিং করতেছি, কিভাবে মারি আর কি। তুমি ভাব মানে কি জ্বর যদি নাও থাকে মাই শেষে জ্বর উঠে যাবে, সমস্যা নেই, বুঝছো? যাই হোক, আমাদের এরকম সুযোগ নেই, আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা, তো এখানের মধ্যে যেটা ছিল যে আমাদের যে হ্যাকটিভিজম, এখানে একটা কনসেপ্ট আছে যেখানে আমরা কি করি বিভিন্ন ধরনের যে টার্ম আমরা ইউজ করি, সেটা হচ্ছে কমপ্লেক্সিটি যদি বলি যে দেয়ার আর মোর দেন ডিফারেন্ট অ্যাটাক ভেক্টরস, মিলিয়নস অফ নোডস। নোডস মানে হচ্ছে ইন্টারকানেক্টেড ডিভাইস ওভার দ্য ইন্টারনেট। আমরা কিন্তু সবাইকে টার্গেট করলে হবে না, আমাদের টার্গেট হইতে হবে একটা সেন্ট্রাল পয়েন্টে, কিন্তু মাল্টিপল ডাইমেনশন থেকে, যেটাকে আমরা বলি ডিডোস। আচ্ছা, ডিডোস হলে কি হয়, মানে কারো আইডিয়া আছে না ডিডোস হলে কি হয়? মানে ডিডোস হলে যেটা হয় সেটা হচ্ছে কি ওই সার্ভারটা ইমিডিয়েটলি ডাউন হয়ে যায়, আনঅ্যাভেলেবল হয়ে যায়। তো এখন তারপরে এখানে দেখো যে ব্লিন্ডিং হয়, যে ব্লিন্ডিং মানে কি, যে এখন হচ্ছে একসাথে নেটওয়ার্ক অ্যাটাকও করে এবং অ্যাপ্লিকেশন অ্যাটাকও করে একসাথে। মানে বলে না যে জল স্থলে স্থলে, জল স্থলে এবং আকাশে, নাকি যে 3 ডাইমেনশনাল অ্যাটাক, যে যেমন নৌবাহিনী অ্যাটাক করলো, তারপর হচ্ছে যে ইনফ্যান্ট্রি মিলিটারি ডিভিশন অ্যাটাক করলো, আর বিমান বাহিনীও শুরু করলো আর ব্লেন্ডেড অ্যাটাক, যে পসিবল সবগুলো ওই তোর একসাথে অ্যাটাক করে। তারপরে কি সিলেক্টিং মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টার্গেট অ্যান্ড অ্যাটাক। ফার্স্ট হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টার্গেট। ধরো হচ্ছে যে আমেরিকার যে সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স উইং, ওদেরকে আমি টার্গেট করলে ভালো হয় নাকি আমাকে টার্গেট করলে ভালো হয়? আমি বুঝতে পারিনি। মানে the country or the company or the enterprise which is investing millions of dollars for the security of that web application or for their application, সে নিয়ে গেলে আবার হবে, বুঝলেন? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টুল নিয়ে যেতে হবে। তো এখন তারপরে টেস্টিং, ওই আমি একটু যেটা বলছিলাম যে সে ফায়ার করার আগে বা রিয়েল টাইম যে অ্যাটাক বা রিয়েল অ্যাটাক শুরু করার আগে একটা টেস্ট ফায়ার করে ওখানের মধ্যে, যে পারফর্ম প্রুফ ফায়ারিং, যে আমি ঠিক আছে ইনফরমেশন দিলাম, এখন আমি যে রিয়েল ওয়ার সেটা শুরু করার আগে আমি টেস্ট করতেছি যে রেসপন্স, টিমের রেসপন্সটা কেমন। ঠিক আছে, তবে একটা ঠিক যে এরকম ধরো আমরা বিয়ের অনুষ্ঠান হলে মানুষকে দাওয়াত দিই, ঠিক না? দাওয়াত দেই, মিউজিক বাজাই, এটা সেটা করে সবাইকে জানাই, ঠিক আছে? তো সাইবার অ্যাটাক হইলেও আমরা মোটামুটি মাইক ভাড়া করবো না, এলাকার মধ্যে বলবো আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিব যে আপনার ওই মেল তো আমি আল্লাহর রহমতে আজকে, ঠিক আছে নাকি? প্রেস ব্রিফিং করে বলবো নাকি? গোপনে করতে হবে। মানে আচ্ছা, আমরা আসলে করতে হবে কি, আমরা আসলে কি এভাবে করার প্ল্যান করছি না ডিফেন্ড করার চিন্তা করতেছি? মানে উই আর অ্যাটাকার্স অর ডিফেন্ডার্স? ডিফেন্ডার্স উইল বি দেয়ার। আচ্ছা, গ্রে হ্যাট মানে অ্যাটাকার ও ডিফেন্ডার গ্রে হ্যাট। না, এখানে বিষয়টা হচ্ছে কি, শোনো, গ্রে হ্যাট কনসেপ্টটা তো অন্য বিষয়। তুমি যখন নাকি হ্যাকার লিস্টে যাবে, তুমি হোয়াইট হ্যাট হইলেও তোমাকে কিন্তু হ্যাকিং জানতে হবে। তো তুমি তোমার সিস্টেমকে আগেই হ্যাক করবা, তোমাকে এরকম তুমি অ্যাজ এ সাইবার সিকিউরিটি অফিসার তোমার কাজ হবে
ফার্স্ট অফ অল তুমি ডে শুরু করবা, এসে তোমার সিস্টেম লকগুলো তুমি হচ্ছে অডিট করবা, যে যে তুমি যখন রাতে ছিলা তখন কেউ তোমাকে গুড মর্নিং বলে গেছে কি, মানে ছিল না যখন আর কি, তোমার লকগুলো চেক করবা কোন কোন নেটওয়ার্ক তোমার হচ্ছে ডাটাবেজে অ্যাক্সেস করছে। তারপরে তোমার হচ্ছে তুমি তোমার সার্ভারগুলো চেক করবা, যে সার্ভারে কোন ধরনের যে সফটওয়্যার সেগুলো করবা, লেটেস্ট প্যাচ ইনস্টল করা আছে কিনা। হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে যে তোমার যে শিডিউল, যে এর পাশাপাশি এই অ্যাওয়ারনেসগুলো চেক করবো। এর ছাড়া বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, যে ধরনের সফটওয়্যার যে বাফার ওভারফ্লো নাম করে, যে একটা প্রোগ্রাম মাঝে মাঝে দেখবা যে পিসি হ্যাং করতেছে, যে কোনো একটা সফটওয়্যার হ্যাং করতেছে, ওটার মূল কারণ হচ্ছে বাফার ওভারফ্লো। তো এখানে যে সফটওয়্যার সিকিউরিটির পার্টের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যেই অ্যাকশন ঘটাইতে গেলে হচ্ছে যে আমাদের যে একটা আনইউজুয়াল সিনারিও হচ্ছে তৈরি করা যায়, যখন হচ্ছে যে ইনপুট এবং আউটপুট দুইটাই হোল্ডে থাকে, যেটা আমরা ডেডলক বলি আর কি কম্পিউটার প্রসেসিং এর ভাষায়। ওই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করাটা হচ্ছে কিন্তু সফটওয়্যার যে হ্যাকিং সেটার একটা উদ্দেশ্য। তখন সে কি করে, যে একটা সময় তুমি কানেক্টেড ওভার দ্য ইন্টারনেট, ইউ আর নট গিভিং এনি ইনপুট, নট গেটিং এনি আউটপুট, বাট ইউর PC's performance is 100%. So what going inside? So সে কি করতেছে, তখন তোমার যে রুট ডিরেক্টরি, সেখানের মধ্যে রুটকিট নামে একটা টুল আছে, সেটা প্ল্যান করতেছে। ডিপেন্ড করে আর কি, ডিপেন্ড করে কিসের উপরে, হাউ ইম্পর্টেন্ট ইউ আর। যে র্যানসামওয়্যার অনেকে কিন্তু ভিকটিম বানাইছে, আমাকে বানায় নাই, মানে আমার কলম নাড়ার কিন্তু কোনো সুযোগ নেই। কেন? বিকজ আই এম নট সিগনিফিকেন্ট। যদি আমি সিগনিফিকেন্ট হতাম তাহলে র্যানসামওয়্যার না আরো কে যে আসতো, ঠিক আছে? আমি বুঝাতে পারছি, বাট আমাকে জানতে হবে কেন। কারণ হচ্ছে আমি হয়তো সিগনিফিকেন্ট না, কিন্তু আমি সিগনিফিকেন্ট প্রপার্টি কিন্তু ডিফেন্সে কাজ করতে চাই, ঠিক না? তো আমরা একটু সামনে চলে যাই, অনেক বড় স্লাইড, নাহলে শেষ হবে না। আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি বোঝা যাচ্ছে? লাস্ট বোঝা যাচ্ছে। কি বলছিলাম লাস্টে? সো আমরা অফেন্সিভ ভ্যালুয়েশনে চলে যাচ্ছি। সো আমরা যদি দেখি যে 1990 সাল থেকে কিন্তু যে আমাদের যে সাইবার সিকিউরিটি ফিল্ডে বিভিন্ন ধরনের ডেটা আসতে শুরু করছে, অর্থাৎ যে উই আর হ্যাকার্স 2021, উই আর দ্য ফার্স্ট অ্যান্ড মানে ফিউরিয়াস এর বিষয় আছে। আমরাই হচ্ছে যে দ্য আলটিমেট ভার্সন, সেটা অনেক আগ থেকে এই ফিল্ডে স্টাডি হচ্ছে। তো ইভেন তোমরা যে টরের নাম তো শুনছো, জি, এটা একটা ব্রাউজার। তো ওই টরটা ডিজাইন করা হয়েছে, বা কালি লিনাক্স একটা অপারেটিং সিস্টেমে ডিজাইন করা হয়েছে ফর পেনিট্রেশন টেস্টিং, যেখানে বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে, যেটা ডিফারেন্ট লেয়ার এবং লেভেল হচ্ছে আমাদের যে সিস্টেমের ইন্টিগ্রিটি সেটা হচ্ছে টেস্টিং করতে পারে। আমরা যদি দেখি যে আমাদের প্রথমে হচ্ছে আইটি ডিসরাপশন, তো ইউজার মেশিন ডিমান্ড, ওখানের মধ্যে দেখা যাচ্ছে 1990 সালে নেটওয়ার্ক বেস ফার্স্ট অ্যাটাক হয়। তারপর হচ্ছে 2000 সালে হচ্ছে ইমেল অ্যাপ্লিকেশন বেস মানে অ্যাটাক হয়। সেটা দেখা যায় যে হ্যাকাররা ফাইন্যান্সিয়াল হচ্ছে গেইনের জন্য করে। সেম অ্যাটাকে কিন্তু রিপিটেশন হয়। আমরা যদি দেখি যে আমরা কিন্তু শুরুতে বলে আসছিলাম যে কেন আসলে অ্যাটাকগুলো হচ্ছে, যে পলিটিক্যাল বা ফাইন্যান্সিয়াল যে গেইন, বা দেখা যাচ্ছে যে আরেকজনকে হেয় ক্ষতিপূর্ণ করা, সেগুলোর জন্য। আমরা দেখছি যে ট্রাম্প এই সেশনে, আগের সেশন যে নির্বাচন ছিল, তখন হিলারি ক্লিন্টনের সাথে নির্বাচনে কিন্তু নিশ্চিতভাবে হেরে যেত, ঠিক না? কিন্তু ট্রাম্প কেন জিতছে? হ্যাঁ, মানে কেন ভাড়া করছে, মানে কি ঘটছিল এখন? মানে মজার বিষয়টা আমার কাছে কিন্তু বিষয়টা খুব মজা লাগে। ভ্লাদিমির পুতিন অ্যাজ এ প্রেসিডেন্ট ওয়েল ইনফর্মড অ্যাবাউট সাইবার সিকিউরিটি, তাকে ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনসের যে কনফারেন্স, ওখানে নিয়ে ইউএস এর যে সেক্রেটারি জেনারেল, সে সরাসরি মানে ইন্টারভিউ করতে হঠাৎ করে বলে ফেলছে, মানে আনএক্সপেক্টেড, হঠাৎ করে বলে ফেলছে আপনি হ্যাক করছেন আমাদের যে ইউএস এর ন্যাশনাল সার্ভার। বুঝে কেমন জানেন? বলছে আপনার আইপি অ্যাড্রেস আছে, বলে কি আমি এখনই এখানে বসে আমার মোবাইলে আপনার আইপি অ্যাড্রেস থেকে দেখাবো যে আইপি অ্যাড্রেস ইউ ক্যান মেক ইট, উই ক্যান মেক ইট এন্ড উই নো ইট। এখন হচ্ছে যে আমি তো অ্যাটাক করিনি, আমি তো ভিকটিম, কেউ আমার আইডেন্টিটি ওখানে বসাই দিচ্ছে, মানে একটু ইনফরমেশন দিচ্ছে। সেটা হচ্ছে আমরা যে ভিপিএন ইউজ করি, তোমরা ভিপিএন ইউজ করো নাকি? করো, মানে আগে ইনফরমেশন দাও, করো কি না? আচ্ছা, ভিপিএন কেন ইউজ করা উচিত না, কেন ইউজ করা উচিত, এটাই বলি। ভিপিএন এর বিষয়টা কি?
ভার্চুয়াল প্রক্সি নেটওয়ার্ক, এখানে কি হয়, এখানে একটা হ্যান্ডশেকিং হয়। অর্থাৎ তুমি মানে ওরা একটা সফটওয়্যার বানাইছে যেখানে হচ্ছে আইপি শেয়ারিং হয়। ধরো তুমি আমার মোবাইলে একটা সফটওয়্যার আছে, ধরো আমার ওখানে ভিপিএন কানেক্ট করবো, 10টা কান্ট্রির লিস্ট দেওয়া আছে। যখন আমি ওখানে জয়েন করতে যাবো ফ্রম বাংলাদেশ, তখন ওরা কান্ট্রির লিস্ট হয়ে যাবে কিন্তু 11টা। আমি আমারটা কিন্তু দেখবো না। অর্থাৎ আমার আইপি আমি অন্য কাউকে দিচ্ছি, অন্য কারো আইপি আমি দিচ্ছি, এই একটা হচ্ছে হ্যান্ডশেকিং চলে আর কি। আমি বুঝতে পারছি। তো উচিত না কেন, কারণ হচ্ছে যে ধরো তুমি তো ঢুকছো আসলে ফেসবুক লক করে রাখছে সেই জন্য ঢুকবা, কিন্তু তোমার আইপিটা ওখানে শেয়ার করে ফেলছো না, আর আরেকজন ডাকাতি করার সময় তোমার আইপিটা ইউজ করে ঢুকবে। তখন ডাকাতির লিস্টে যখন নাকি ফরেনসিক্স হবে, নেটওয়ার্ক লক যখন এগুলো অ্যানালাইসিস করবে, তখন কার আইপি ধরা পড়বে? আমারটা। আমি বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা যাক, আর কেন উচিত আর কি? স্যার ভিপিএন ইউজ করা মেইনলি নিজের আইডেন্টিটি হাইড করা, বাট কেন এটা ডিসঅ্যাডভান্টেজে পড়ে? সেটা তো ওই যে বললাম আমার আইপি অনেক মানে আমার আইপি মানে বিষয়টা হচ্ছে কি, ওই যে একটা কথা আছে ইংলিশে, আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। মানে বুঝা গেছে, আমি আমার লোকাল আইএসপি যাতে আমাকে ধরতে না পারে সেই কারণে আমি ভিপিএন এ ঢুকছি, কিন্তু ইন্টারন্যাশনাল বড় বড় রাক্ষসরা যে বসে আছে আমার আইপি ইউজ করার জন্য, মানে ঘটনা তো সে ঘটাবে, শুধু আমার নামটা দিয়ে আসবে। ওই যে আমরা দিছি না, ওই যে কি জানি ওই গোলমাল নাকি ধামাল ছিল না, যে ঠিক আছে বলে যে ঠিক আছে কে সামনে আসো, মানে যে আমার সাথে হচ্ছে যুদ্ধ করতে আগ্রহী সে হচ্ছে সামনে আসো, তো সাথে সবগুলো পিছাই গেছে, আর একজন সে আসলে পিছাই নেই, কিন্তু সে দাঁড়াইছে পরে একটু দেখে সে সামনে চলে গেছে। আমি বুঝতে পারছি মানে অনলাইন মানে সিনারিওটা এরকম, তুমি তো কিছু করো না, তুমি তো ইনোসেন্ট, কিন্তু তোমার মানে যে সাবস্টেন্সিয়াল প্রপার্টি লস করতেছে, দ্যাট মাইট বি মানি অর এনিথিং এলস, সে তো এবার ক্লু খুঁজবে যে কে কে যখন খুঁজবে ইন্টারনেটে কাকে পাবে। ইন্টারনেট তো গোটা মানুষটা আমি যেতে পারবো না, আমি ইলিয়াস একেবারে ইন্টারনেট দিয়ে আসছি, আমি পুরোটাকে নেটওয়ার্ক দিয়ে যেতে পারবো? কি যাবে? আইপি, আমার আইপি যাবে। আমি ক্লিয়ার কিনা? তো সে ওখানে দেওয়ার জন্য যে আইপি, তখন তো সে ঢুকছে কিন্তু আইপি দিয়ে আসছে আমারটা। ভেরি সিম্পল, আমি যখন ভিপিএন ইউজ করবো, যখন আমি জার্মানি সিলেক্ট করব, তখন যে কোনো ব্রাউজারে যাই আইপি তো জার্মানিটা দেখাবে, ঠিক না? তো যে আইপিটা সেটা জার্মানি একটা ডিভাইসের আইপি, তো আমি বুঝতে পারছি নাকি আমি এমন এক আইপি ইউজ করছি সেটা পুরো জার্মানিকে রিপ্রেজেন্ট করে, মানে পুরো বাংলাদেশ নিয়ে এক আইপি তো হয় না, আইপিতে একটা পার্টিকুলার ডিভাইসে। তো যখন নাকি বাংলাদেশ থেকে একজন মাত্র মানুষ ভিপিএনটা ইউজ করতেছে, তুমি বলতে পারো যে বাংলাদেশ থেকে একজন, তো আমি একা না, অনেকেই সেম ভিপিএন ইউজ করতে পারে, কিন্তু স্টিল এটা পসিবল ডিটেক্ট করা। তো যদি একজন ইউজ করে ওই ভিপিএনটা, তাহলে তো আমি নিজেই ইউজ করলাম, তাহলে ওখানে বাংলাদেশ কান্ট্রির যে আইডেন্টিটি ইউজ করার সুযোগ আছে, সেখানে অনলি অ্যাভেলেবল ডাটাবেজে আইপি কার্ডটা আছে আমারটা। তো যে অ্যাটাক করতে যায় সে যদি বাংলাদেশ সিলেক্ট করে দেয়, তখন সিস্টেমে রেকর্ড হবে কার আইপি? আমার আইপি। কিন্তু আমি তো গেছি ফেসবুকে, আমি তো ব্যাংকের সার্ভারে ঢুকি নাই। আমি বুঝতে পারছি। ওই যে আমি ওই যে একটা মুভি আছে খুব সুন্দর, যে অ্যাক্সিডেন্টাল ম্যারেজ, তোমরা দেখি পাচ্ছ, মানে হচ্ছে কি একটা মানে সেলিব্রিটি, সে হচ্ছে যে বই লিখছে, যে ভালোবাসার বিষয়ে বই লিখছে, সে লিখছে কিভাবে হচ্ছে যে খুব সাকসেসফুল ম্যারেজ কাপল হইতে পারে বা লাইফ হইতে পারে, এরকম আর কি। তো এখন সে কিছু সিমটম দিছে যে এই ভাবে যদি তোমার পার্টনারের হয় তাহলে তুমি বুঝবা সে হচ্ছে ট্রাস্টেবল, আর এটা যদি না হয় তাহলে ট্রাস্টেবল না। তো এখন একজন লোক ছিল, তো ওর সাথে হচ্ছে একটা মানে মেয়ের হচ্ছে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তো ওই মেয়ে হচ্ছে যে ডোন্টস মানে ডুজ এন্ড ডোন্টস, তো ডোন্টস লিস্টের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলছে, তো ওই লোকের হচ্ছে যে সেই ক্যারেক্টারিস্টিক্স মিলে গেছে। তো ধরো হচ্ছে আগামী দিন চার্চে যাবে বিয়ে করতে, তো সে আগের রাতেই ব্রেক করছে, এটা কি বলে ব্রেকআপ করছে, ব্রেকআউট না। তো মানে বুঝতে পারছো? তো ওই লোক এমন খেপা খেপছে বলে দাও তোমার দেখে মুভিটার নাম কি স্যার? অ্যাক্সিডেন্টাল হাজবেন্ড বলে, দ্য অ্যাক্সিডেন্টাল হলিউড মুভি স্যার? হলিউড। তো যাই হোক, ওখানে যদি সামারি করি সেটা হচ্ছে যে ওই তখন ওই ম্যারেজ রেজিস্টার, মানে ওই মহিলা এবার বিয়ে করতে যাবে, তো তার আগেই তার আবার ভাতিজা ছিল হ্যাকার, ওই ম্যারেজ রেজিস্টারের মধ্যে ওই যার বিয়ে ভেঙে দিয়েছে তার নাম লিখে দিয়েছে। তো যখন নাকি এবার বিয়ে করতে গেছে, এখন ম্যারেজ রেজিস্টার দেখো ইউ আর অলরেডি ম্যারিড, ঠিক আছে? কখন কিভাবে, মানে সে থাকে আরেক স্টেটে, আর ওই যে লোক সে হচ্ছে ফায়ারম্যান, সে থাকে আরেক স্টেটে। পরে এটা কেস সলভ করার জন্য না, এভাবে বিয়ে তো হবে না, আগে তার সাথে ডিভোর্স দিতে হবে, 90 ওয়ার্কিং ডেজ পার হয়ে যাবে, তারপরে
তো পরে এসে ওই তার কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য তার সে জীবনে আসলেই দেখে না তার স্টেটে গিয়ে তার পিছনে পিছনে দৌড়াইছে। যাই হোক, তা এই হচ্ছে বিষয় যে আরেকজনের আইডেন্টিটি যখন নাকি তোমার উপরে পড়বে তখন কি অবস্থা হয় আর কি। যাই হোক, আমরা সামনে চলে যাচ্ছি। তাহলে আমাদের হচ্ছে কি যে ইউ ডোন্ট কন্ট্রোল অল ইউর ক্রিটিক্যাল বিজনেস সিস্টেম। এটা হচ্ছে আমাদের ভালনারেবিলিটি, মানে এটা আমাদের দুর্বলতা। যে কারণ হচ্ছে অল আওয়ার সিস্টেম, সাপোজ আমি আছি ইউসি এএসএম এর ওয়েবসাইট বানাইছি, এখন এটা সার্ভারটাও তো আমি বানাইনি, হ্যাঁ, এটা ডোমেইনটাও আমার না, হোস্টিংটাও আমার না, আমি তো ইউএস এর কারণ হচ্ছে যে আমি হোস্টিং বানাচ্ছি, ঠিক না, ক্লাউড হোস্টিং বা শেয়ার হোস্টিং। তো আমি তো আমার সবকিছু কন্ট্রোল করতেছি না। ধরো হচ্ছে যে ধরো আমি খাবার খাবো, ঠিক না, তো আমার খাবার বাসায় মা বানায়, এখানে তো মা নাই, ঠিক না, তো আমাকে তো বাইরের কারোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো এখন আমাকে যদি বলে যে আমি হচ্ছে হেপাটাইটিস বি হয়েছে, তা আমি তো বাইরের খাবার খাই না, আমার মা বলবে কি আমি তো বাইরের খাবার খাই না, কিন্তু রাস্তায় গিয়ে নেমে যাই বার্গার খাই আসছি, ওখান থেকে হয়েছে ভাইরাস, আমি তো জানি না, মানে মা তো আর সেটা জানি, আমি বুঝতে পারছি কিনা। যেহেতু আমার সবগুলো সিস্টেমের উপর আমার হাত নেই, আমি কারোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে। তো কি ধরনের যে আন্ডারস্ট্যান্ডিং ইউর ভালনারেবিলিটিস ইন দ্য ডিস্ট্রিবিউটেড অ্যান্ড আউটসোর্সড ওয়ার্ল্ড, যে আমার বিভিন্ন কাজের জন্য আমি কিন্তু বাইরের লোককে দায়িত্ব দিচ্ছি, সেই জন্য হচ্ছে আমার ভালনারেবিলিটিটা কিন্তু থাকবেই, এটা মেনে নিয়ে আমাকে এগোতে হবে এবং সচেতন ভাবে এগোতে হবে আর কি। তো হচ্ছে So the army on Mars. Army on Mars মানে কি? মানে ওই যে মার্স নামের একটা গ্রহ আছে, ওখানের মধ্যে যে আর্মি সেটা না, বা মার্স মাসে যে আর্মি আছে সেটা না। আর্মি অন মার্স মানে হচ্ছে দ্য আর্মি ইজ মুভিং, ঠিক আছে? তো এখানে যে ইফ ইউ নো দ্য এনিমি and you know yourself, you need not fear all the time. আমরা অলরেডি বলে গেছিলাম, আমরা সামনে চলে যাচ্ছি। টাইপ অফ ডিডোস অ্যাটাক আমরা এখানে যেটা দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের অ্যাটাক ভেক্টর নিয়ে কথা বলা হচ্ছে। একটা হচ্ছে যে সিম্পল নন ভলিউমেট্রিক অ্যাটাক, তারপরে সিম্পল, আমরা এটা স্কিপ করে যাই যেহেতু সময় কম, আমাদের হচ্ছে এত ডিটেলে যেতে পারবো না। আমরা বিভিন্ন ধরনের মানে সাকসেসফুল অ্যাটাকগুলো দেখতেছি। যে এখন আমাদের এখানের মধ্যে এই জায়গাটা একটু আসি, যে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক, বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকের মধ্যে আছে যে ডাইরেক্টরি ট্রান্সভার্সাল, আচ্ছা ট্রাভার্সাল, তারপর হচ্ছে ডাইরেক্টরি ট্রাভার্সাল বলতে আমরা যেটা বুঝি যে ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক টু গেট অ্যাক্সেস টু পাসওয়ার্ড ফাইলস দ্যাট ক্যান বি লেটার ট্র্যাকড অফলাইন। মানে যেটা হয় সাধারণত আমাদের, সাপোজ হচ্ছে আমি একটা ওয়েবসাইটে পেনিট্রেশন করলাম, তো আমি একটা ডাটাবেজে ঢুকে গেলাম, ফর এক্সাম্পল যে ওয়েব সার্ভারটা সেটা হচ্ছে MySQL ডাটাবেজে তৈরি, ওইখানের মধ্যে যে পাসওয়ার্ডগুলো থাকে সেটা কিন্তু আমার পাসওয়ার্ড যদি 1 2 3 4 হয়, ডাটাবেজ কিন্তু 1 2 3 4 আকারে থাকে না, থাকে MD5 বা SHA, বিভিন্ন হ্যাশিং অ্যালগরিদমে থাকে। তো আমরা যেটা করি, প্রথমে পাসওয়ার্ডটা আমরা নিয়ে আসি, তারপরে আমরা যে এর যে হ্যাশিং অ্যালগরিদম আছে ওই অ্যালগরিদম দিয়ে অফলাইনে আমরা সেটা ভেঙে নিই যে আসলে রিয়েল পাসওয়ার্ড কি। তো পাসওয়ার্ডের মধ্যে তোমরা জানো যে তোমরা এইচএসসি তেও যে ষষ্ঠ অধ্যায় ছিল সাইফার টেক্সটের বিষয়টাকে তোমরা পড়ছো ক্রিপ্টোগ্রাফির মধ্যে। তো ওইখানের মধ্যে যেটা হয় বিশাল একটা বিষয় থাকে, কিন্তু আসলে এখানে ওই যে তোমার যে কি বলে সাইফার টেক্সট, এর মধ্যে তো জানো যে একটা মেইন ডাটা থেকে আরেকটা কি থাকে না, যে মানে এই যে আননেসেসারি ওয়ার্ড যেগুলো আছে, যেগুলো হচ্ছে তোমাকে বিকৃত করে। তো এই কারণে এটা ওইভাবে পাওয়া যায় না, আলাদাভাবে হচ্ছে যে ওটাকে অফলাইনে মানে আলাদা করে নিতে হয় রিয়েল পাসওয়ার্ডটাকে। ব্রুট ফোর্স অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক কি তোমরা জানো? ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে যে এটা এক ধরনের ডিকশনারি অ্যাটাক, মানে আমি একটা পাসওয়ার্ড ইউজার ফিল, অবশ্যই আমাকে ইউজার নেম আগে জানতে হবে, ইউজার নেমও জানে না পাসওয়ার্ডও জানে না তাইলে হবে না, এটলিস্ট ইউজার নেম আমাকে জানতে হবে। তখন আমি কি করি যে আমার যে ডাটাবেস ডাইরেক্টরি, অ্যাটাকিং ডাইরেক্টরি আছে, ওখানের মধ্যে আমি হচ্ছে একটা ডিকশনারি অ্যাটাক প্ল্যান করি, যে পাসওয়ার্ড হবে ধর হচ্ছে 8 ক্যারেক্টারের, ওখানের মধ্যে কি থাকতে পারে, বড় হাতের অক্ষর থাকতে পারে, ছোট হাতের অক্ষর থাকতে পারে, তারপরে নাম্বার থাকতে পারে, এরকম একটা কম্বিনেশন করে দেয়। তো কম্বিনেশন কি হবে এরকম বলে আমি হচ্ছে যে স্টার্ট দিয়ে দিই, তখন সে কি করে একেবারে হচ্ছে যে একটা অ্যাটাক লঞ্চ করে। অ্যাটাক লঞ্চ করে মানে কি, ওই যে যেরকম কিছু একটার পর একটা, হ্যাঁ কিছু তালা দেখছো না যে এরকম করে মানে আনলক করতে হয় নাম্বার মিলানো, তো ওরা সে ট্রাই করতে থাকে, যেটা মিলে ওটা রেখে তারপর পরেরটা ট্রাই করে, যেটা রেখে ওটা রেখে তারপর মিলে, এভাবে করে এসে ট্রাই করতে থাকে, পুরোটা মিলানোর পরে তো ব্রেকিং হয়। যেটা হয় এই সময় আমাদের টার্গেট সার্ভারের সাথে, এখানে অবশ্য ওই স্লাইডটা নাই, মানে কথায় কথায় চলে আসছে, আমাদের যে টার্গেট যে সার্ভার আর আমাদের যে ক্লায়েন্ট সার্ভার, যে আমি যেই জায়গা থেকে আমি লঞ্চ করতেছি আমার টার্গেট, যে মাঝখানে একটা ইন্টারসেপ্টিং প্রক্সি সার্ভার রাখা হয়। যেটা হয় প্রক্সি সার্ভারটা হচ্ছে যে অ্যাটাকটা আমি করি সেটা প্রক্সি সার্ভার হয়ে করি,
তো প্রক্সি সার্ভার সরাসরি হচ্ছে যে ট্রাফিকটা সেটা মানে ইয়ে করে না, মানে আমাদের যে টার্গেট যে সার্ভার সেখানের মধ্যে পাস করে না, যেটা মিলে সেটা রেকর্ড রাখে। যখন নাকি সবগুলো মিলে তখন একসাথে হচ্ছে পাস করে। আমি বুঝাতে পারছি, ফিল্টারিং করে, যে আমার যে ডাটা ফিল্টারিং করে যে পাসওয়ার্ডটা ম্যাচ করার জন্য। তো তারপরে হচ্ছে আমাদের এসকিউএল ইনজেকশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। কেন বলি যে আমি কিছুদিন আগে আইসিটি ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একটা পদের ইন্টারভিউ দিয়েছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করছে যে এসকিউএল ইনজেকশন কি। আমি তখন কি বলছিলাম যে 500 করার কি সহজ না, যান্ত্রিক ত্রুটি। আচ্ছা আমি চাইলে মাইক ছাড়াও কথা বলতে পারি। তো প্রথমে যেটা হয়েছে আমি বলতে পারি না। আচ্ছা তোমরা কি বলতে পারো যে এসকিউএল ইনজেকশনটা কি আসলে? এসকিউএল ইনজেকশন কি? মানে একটা ইনজেকশন লেখা থাকবে, মানে বড় একটা ইনজেকশন থাকবে, অনেক বড়, ওটার মাথার মধ্যে গায়ের মধ্যে থাকবে এসকিউএল লেখা থাকবে, এটা হচ্ছে এসকিউএল ইনজেকশন নাকি? তাহলে হ্যাঁ, আচ্ছা একটু মজার বিষয়। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের ডাটাবেজে যখন নাকি আমরা একটা কুইরি চালাই, ডাটাবেজে যখন একটা কুইরি চালাই, তখন হচ্ছে যে ডাটাবেজ ইয়েস এবং নো দিয়ে আনসার করে, রিপ্লাই করে ইউজার ইয়েস এবং নো দিয়ে। তো রিপ্লাই যখন হয় 1 or 0, 1 মানে হচ্ছে ইয়েস আর 0 মানে হচ্ছে নো। তো যখন নাকি আমার ইয়েস হয় তখন কি ধরনের রেসপন্স হবে, কুইরিতে ওইভাবে প্ল্যানিং ডিজাইন করা থাকে, কিন্তু ইয়েস আর নো দিয়ে ডাটাবেজ রেসপন্স করবে, এটা হচ্ছে ডাটাবেজের যে আর্কিটেকচার সেটা। তো আমরা ওখানে করি কি, যে একটা অর লজিক থ্রো করি ইনপুট ফিল্ডে, যে ইউজারের জায়গায় এবং পাসওয়ার্ডের জায়গায় দুই জায়গাতেই অর লজিক। এখন অর লজিকের বিষয়টা কি? অর লজিকের বিষয়টা হচ্ছে কি, যে তোমার হচ্ছে যে এটা ফলস হওয়ার একটাই কেস যদি কোনো জায়গাতেই না মিলে, ঠিক না? আমরা ট্রুথ টেবিল দেখছি না অর লজিকের, যে এ এবং বি দুটো যদি ইনপুট হয়, তো তার যদি আমরা এক্সপেক্টেড বা পসিবল আমরা যদি ইনপুট নেই 0 0 0 1 1 0 1 1 এই যদি নেই, তাহলে আমাদের কি হবে? শুধুমাত্র দুই জায়গাতে যেখানে 0 সেখানে হচ্ছে 0 বা আদারওয়াইজ সব 1, ঠিক না? তো আমি তো বলছি কি অলরেডি, আমি তো ইনফরমেশন দিচ্ছি, কিছু না কিছু আমাকে জানতে হবে, ঠিক না? যাই হোক, ওখানের মধ্যে একটা ম্যাথমেটিক্যাল একটা জাস্ট লজিক থাকে, যেটার আউটকাম হচ্ছে রেসপন্স হচ্ছে তোমরা বুঝবা, যে লজিক্যাল আসলে অর অপারেশন দেখায়, আমি এটা দেখাইলে তোমরা বুঝবা। তখন ডাটাবেস অটোমেটিক্যালি হচ্ছে 1 রেসপন্স করে। 1 রেসপন্স করা মানে ডাটাবেস থেকে ইউজ বলতেছে। যেমন তুমি ওখানে মধ্যে দাঁড়ায় বলতেছো মে আই কাম ইন, আমি তো রিপ্লাই দিব ইয়েস অর নো। এখন আমি যদি নো বলি তাহলে তুমি ঢুকবা? ইয়েস বলে ঢুকে যাবে, ঠিক না? একটা মজার যোগ বলে ছোট করে, একটা ছেলে আর কি ক্লাসের বাইরে দাঁড়ায় আছে, এখন বলতে স্যার মে আই কাম ইন, বলেন লেট করছে, শুনতেছো? একটু পরে আবার জিজ্ঞেস করছে স্যার মে আই কাম ইন, বলে নো, ছেলে ঢুকে গেছে। বলে পালি ছেলে তুমি ঢুকছো কেন? আমি তো আসতে মানা করছি, স্যার মাইনাসে ক্লাস হয়ে গেছে। দুইবার নো বলছে, একবার ইয়েস হয়ে গেছে। ম্যাথমেটিক্স বুঝলে ক্লাস নিতে হবে না, যাই হোক। তো ওইরকম বিষয়। তো ওখানের মধ্যে হচ্ছে 1 জেনারেট হয়, এর মানে হচ্ছে ডাটাবেসে সে এন্ট্রি পেয়ে যায়। তো এটা ছিল এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন বেসিক্যালি একটা লজিক, ম্যাথমেটিক্যাল লজিক। ওকে, ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি স্ক্যানিং। ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি স্ক্যানিং বলতে বেসিক্যালি পোর্ট স্ক্যানিং বোঝায়, পার্ট অফ নেটওয়ার্ক স্ক্যানিং। তারপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অ্যাটাকস বলতে বেসিক্যালি এখানের মধ্যে কোড ডিপেন্ডিং থাকে। এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটিস বলতে আরেকটা বিষয় আছে। সাপোজ আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম করতেছি, ওখানের মধ্যে আমি একটা হচ্ছে সাপোজ যে আমি এসকিউএল ইনজেকশনই দিব, সেটাকে তো আমাদের সাইবার সিকিউরিটি যখন আমরা স্টাডি করব তখন আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে হ্যাকিং, একটা হচ্ছে প্যাচিং। হ্যাকিং মিন্স হচ্ছে ব্রেকিং, যে আমি একেবারে যেখানে যা পাবো ভেঙে ভেঙে আমি ঢুকে যাবো, আর প্যাচিং মানে হচ্ছে আমি ঢুকতে দিব না, ঠিক আছে? তো আমাকে আগে হ্যাকিং শিখতে হবে, তারপরে শিখতে হবে প্যাচিং। তো প্যাচিং এর জন্য আমাদের কি করতে হবে, আমরা প্যারামিটার ভ্যালু দিব ইনপুট ফিল্ডে। আমরা আগেই ধরে নেব, আমরা তো জানি যে আসলে কোন কোন লজিক ডিপ্লয় করলে লজিক্যাল অর অপারেশন হতে পারে, তখন আমি ইনপুট ফিল্ডে কোডিং এর সময় আমি ওগুলোকে প্যারামিটারে ফেলে দিব, যে এই ধরনের যদি হয় তাইলে অ্যাক্সেস হবে, আদারওয়াইজ হবে না। তখন ওই যেমন হচ্ছে তোমরা ওই যে ফিল্ড ভ্যালিডেশন করছো না, ফর এক্সাম্পল তুমি যখন একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবা, ওখানের মধ্যে তুমি যদি ডাটা টাইপ যদি তুমি জাস্ট নাম্বার দিয়ে দাও, ধরো মোবাইল নাম্বারের জন্য, ওখানের মধ্যে আমি যদি দেখি আই এম বলবো, তাহলে ভাবে ইনভ্যালিড ইনপুট হবে না? তো ওরকম ভ্যালিডেশন করতে হবে প্যারামিটার ভ্যালুর মাধ্যমে। আর এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, খুব বোরিং হয়ে যাচ্ছে, খুব ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে,
শেষ হচ্ছে না। আচ্ছা, খুব বেশি সময় নেব না। তো এটা এটা একটু জানা দরকার আর কি, কারণ অ্যাটাক করবা এগুলা দিয়ে করতে হবে আর কি। বা অ্যাটলিস্ট তুমি কোথাও গেলে তুমি সিএসসি যেহেতু যদি তোমাকে সাইবার সিকিউরিটি মিনিমাম কোশ্চেন করে বলতে পারি এসকিউএল দিয়ে শিখি। তো আচ্ছা, আমি আমার আচ্ছা অনেক কিছু আছে, আমরা ইন্ডিকে চলে আসি। তো যাই হোক, এখানে দেখতে এতক্ষণে মাত্র 2টা পয়েন্ট গেছে, আরো 3টা পয়েন্ট পেন্ডিং আছে। যাই হোক, আমরা একেবারে লাস্ট স্লাইডে চলে যাই। লাস্ট স্লাইডটা হচ্ছে এরকম এরকম যে আর ইউ রেডি, সরি থ্যাংক ইউ বলতে লাগি। বেসিক্যালি হচ্ছে ইটস আ ওশান টু ক্রস, ইউ হ্যাভ টু বি রেডি, বি ইউনাইটেড, বি ইকুয়াল। থ্যাংকস ফর অ্যাটেন্ডিং দিস সেশন। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্টেশনের যে টাইটেল সেটা দেওয়া আছে দ্য আর্ট অফ সাইবার ওয়ার। এখন কেন আমরা এটাকে ওয়ারের সাথে তুলনা করছি, আমরা একটু যাই। দ্য আর্ট অফ ওয়ার ইজ এন অ্যানসিয়েন্ট চাইনিজ মিলিটারি। আচ্ছা, আমি বাংলায় বলি যে আসলে যে ওয়ারের যে কনসেপ্টটা সেটা হচ্ছে একজন চাইনিজ যে মিলিটারি জেনারেল তার কাছ থেকে আসছে, যে এটা হচ্ছে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে এবং 2000 সালে আজ পর্যন্ত যে মোস্ট অ্যাকসেপ্টেবল কনসেপ্ট নিয়ে হচ্ছে হিসেবে চিন্তা করা হয়। তো সেখানে একটা ওয়ার আসলে এমনিতে হয় না, একটা ওয়ারের একটা গোল থাকে, একটা পারপাস থাকে। তো পারপাসগুলো কিরকম আমরা একটু খেয়াল করি। আমরা একেবারে ওয়ার্ল্ড ওয়ার 3 সাথে সিনারিওটা মিলাই, যে ব্যাটেল ফিল্ড বর্তমানে মানে সেটার সাথে আমাদের সাইবার যে অ্যাটাক বা সাইবার স্পেসটা কিভাবে রিলেটেড সেটা একটু আমরা দেখি। যে বর্তমান যে ব্যাটল গ্রাউন্ড সেটা হচ্ছে সাইবার স্পেস। আর যদি সাইবার স্পেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এভরিথিং কানেক্টেড টু দ্য ইন্টারনেট ইজ পার্ট অফ সাইবার স্পেস। অর্থাৎ আমার যে ইন্টারনেট কানেক্টেড আইওটি ডিভাইস হিসেবে যে কয়টা ডিভাইস আছে, আমার গাড়ি, মোটর ভেহিকেল, এসি, ফ্রিজ, মোবাইল ডিভাইস, ট্যাবলেট, এভরিথিং হুইচ ইজ কানেক্টেড ওভার দ্য ইন্টারনেট ইজ পার্ট অফ সাইবার স্পেস। সো আমাদের বর্তমান ব্যাটল ফিল্ড কিন্তু আমরা কিন্তু জানি যে দিস ইজ দ্য এরা অফ কোল্ড ওয়ার। সো দ্য ব্যাটল গ্রাউন্ড ইজ সাইবার স্পেস। সো গোল টু উইন, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা যুদ্ধের একটা লক্ষ্য থাকে। এখন আমাদের এখানকার লক্ষ্য কি?